প্রিয় লিসেনার্স, আজকে যে এপিসোডটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা একজন মহিলার সাথে ঘটা। তিনি আমার দুঃসম্পর্কের দাদি হন। ওনার যে ঘটনাটি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা ওনার যে একটা সাহসিকতা, উনি যে একটা মহিলা হয়েও ওনার যে এতটা সাহস, মানে পেতনিদের সাথে যে উনি এরকমভাবে লড়াই করেছেন, সেটাই আজকে আপনারা শুনতে পারবেন। আমি আশা করি এই ঘটনাটি সবার ভালো লাগবে। সবাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন। বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাচ্ছি। তিনি যেভাবে বলেছেন আমি সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করতেছি। দাদু বলতেছেন, যখন তোমার কাকার বয়স 24-25 হয় তখন তাকে বিয়ে করিয়ে দেয় আর কি। আমি আপনাদেরকে দাদুর পরিচয়টা একটু শর্ট করে দিয়ে নেই। দাদুর ওনার 2 ছেলে, ওনার স্বামী মানে দাদা আবার 2টা বিয়ে করেন। ওনার প্রথম বউ যখন মারা যায় তখন উনি বর্তমান দাদুকে বিয়ে করে আনেন আর কি। আবার যে ওনার আগের তরফের যে ছেলে, ওদের আবার 1 ভাই 1 বোন, মানে সতীনের 1 ছেলে 1 মেয়ে। যখন ওই বড় কাকাদের মা মারা যায় তখন দাদা বিয়ে করে ওনাকে আনা হয় আর কি, বর্তমান দাদুকে। দাদুর নামটাও বলে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। ওনার নাম জোহরা খাতুন। দাদুর 2 ছেলে ছোট থাকতেই ওনার স্বামী মারা যায়, দাদা মারা যায়। সতীনের ছেলে মেয়ে মানে বড় কাকারা মোটামুটি প্রতিষ্ঠিতর মতো আর কি, বিয়ে শাদি করে অনেক মানে যার যার মতো সেটেল হয়ে গেছেন আর কি। দাদু বলতেছেন আর কি, উনি খুব কষ্ট করে ওনার 2 ছেলেকে মানুষ করেছেন। ছেলেদের নাম রাখলেন আসাদ এবং রবিউল। রবিউল লরির কাজ শিখে, বাবা নেই, ছোট থেকে সে লরিতে গিয়ে কাজ করে, ইট বালি টানতো, লেবার ছিল। পরে আস্তে আস্তে সে ড্রাইভার হয়ে ওঠে। ছোট ছেলে আয় পর্যন্ত পড়ে, এখন একটা গার্মেন্টসে আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি আর কি। রবিউলের বউ বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেই দিন রবিউল মানে গাড়ির কাজ তেমন একটা ছিল না। তখন সিজন ছিল যে আমাদের বাড়ির পিছনে যে জমিগুলো আছে সেখানে তো ধান চাষ করা হয় বা ফসল চাষ করা হয়, সেটাই সে মানে আল চাষ করবে আর কি। বাড়ির পিছনে অনেক জমি ছিল, অনেক বড় একটা বন। সে আল বাইতে গেলে আমার খুব চিন্তা হচ্ছিল। সে বিকেলে বনে গেল আল চাষ করতে, রাত হয়ে গেছে এখনও সে আসছে না। আমার অনেক চিন্তা হতে লাগলো। আমি কোনোভাবেই রাতে ঘুমাতে পারছি না। একবার ঘরের বাইরে যাই, আবার ঘরের ভিতরে আসি। রাত হয়ে গেল, সে এখনও আসতেছে না। মার মন তো, কোনো মতে আর ঘুমাতে পারতেছি না। কোনোভাবেই যেন আমি শান্ত হতে পারতেছি না। এদিকে ভাত তরকারি সব কিছু ঠান্ডা হয়ে যাচ্ছে। শীতের রাত, সে তেমন শীতের পোশাকও নেয়নি। আমি না খেয়ে বসে আছি, সে আসলে একসাথে খাবো। আনমনা করতে করতে অনেকক্ষণ পার হয়ে গেল, সে এখনও আসতেছে না। আর আমি কোনো গাড়ির শব্দ শুনতে পাচ্ছি না। আমি ভাবতে লাগলাম নাকি গিয়ে দেখবো তার কি হয়েছে, সে এখনও কেন আসতেছে না। আবার মনে মনে ভাবি গেলে নাকি আবার বকাঝকা করে। কি করব কিছুই বুঝতে পারতেছি না। রবিউল অনেক রাগী ছিল। আমি তার কাজের বিষয়ে কোনো কিছুই বললেই সে রাগ দেখাতো। একদিন সে যে এখানে কাজ করতো, লরির কাজ, সে দুপুরবেলা খাবার নেয়নি। আমি সেখানে খাবার নিলে আমার সাথে রাগারাগি করে, ধমক দিয়ে বলে আমি কেন তার জন্য খাবার নিয়ে গেলাম। আমি ভাবতেছি এখনও গেলে নাকি সেরকমভাবেই বকাঝকা করে। আমার মনে হচ্ছে যে রাত অনেক গভীর হয়ে যাচ্ছে। ঘড়ির টাইম কয়টা বাজে এসব আমি চিনতাম না আর কি। আমি অনুমান করলাম রাত শেষের দিকে। আমি আর থাকতে পারলাম না, দ্রুত বাড়ির পিছনে গেলাম। যাওয়া মাত্রই দেখি আমার ছেলের কাছে ঢোল বাজনা আরও অনেক শব্দ করে শাড়ি পরে ছেলের গাড়ির কাছে যাচ্ছে। রবিউল যে আল চাষ করতেছে সেটা অনেক দূরেই দেখা যাচ্ছে। আমি রবিউল রবিউল বলে জোরে চিৎকার করতে লাগলাম। সে আমার কথা কোনোভাবেই শুনতেছে না, শুনবেই বা কী করে। আমি যে তাকে ডাকতেছি, গাড়ির শব্দে সে কিছুই বুঝতে পারবে না। আমিও দৌড়াতে লাগলাম।
আমি বুঝতে পারলাম এরা পেতনি আমার ছেলেকে কাবু করতে চাইতেছে। আর রবিউল যে জায়গাটাতে শ্বাস করতেছে সে জায়গাটাও তেমন ভালো ছিল না। সে জায়গাতে একটা ইহর গাছ ছিল। সারা বনের মাঝে এই জায়গাটাতে একটা গাছ লাগিয়েছিল। জমির মালিক কী কারণে এটা লাগিয়েছে সেটা তোর বলতে পারি না। আমি আরও শুনেছি এই জায়গাটা ভালো না, এখানে গেলে জিনভূতে পেতনিরা ধরে। আর এই গাছটা এখন অনেক বড় হয়ে গেছে। রবিউলের কাছে আরও পেতনি দলে দলে আসতেছে। আমি এত যে দৌড়াচ্ছি পথ যেন কোনোভাবেই শেষ হচ্ছে না। এক পর্যায়ে আমি তার কাছে গেলাম, গিয়ে তাকে ডাক দিলাম। সে গাড়ি বন্ধ করলো। রবিউল বলে উঠল, আম্মা আপনি এখানে কি করেন? আমি বললাম, তুই ঠিক আছিস? সে বলল, হ্যাঁ আমি ঠিক আছি। আমি এখনও দেখতে পাচ্ছি পেতনিরা আসতেই আছে। আমি গিয়ে তার গাড়ির সামনে দাঁড়ালাম আর জোরে জোরে ছোড়া পড়তে লাগলাম। দেখি পেতনিরা একে একে চলে যাচ্ছে। আমি রবিউলকে বললাম, তুমি কিছু দেখতে পাওনি? সে বলল, না আমি তো কিছুই দেখিনি। আমি তাকে বললাম, রাত শেষের দিকে, তুমি এখনো বাড়িতে যাচ্ছ না কেন? রবিউল বলল, কি বলছেন, রাত শেষ হয়ে যাচ্ছে? আমি তখন বুঝতে পারলাম রবিউলকে পেতনিরা তাদের কবজায় নিয়ে গেছে। আমি তাকে দ্রুত বাড়িতে আনলাম, পরে গরম পানি করে গোসল করালাম। আমি মনে মনে ভাবলাম আর বুঝতে পারলাম হয়তো গাড়ির সামনে আলো থাকার কারণে পেতনিরা তাকে কোনো কিছু করতে পারেনি, আর না হয় পেতনিরা তাকে মেরেই ফেলতো। এত এত পেতনি, আর সে বলতেছে সে কিছুই দেখতে পায়নি। সকালে রবিউল গাড়ি আনতে মাঠে যায়, তার সাথে আমিও যাই। গিয়ে দেখলাম একটা জমিতে বারবার শ্বাস করা হয়েছে। জমির মাটিগুলো একেবারেই ফেস্ট হয়ে গেছে। রবিউল বলে উঠল, কাল আমি মাত্র একটা জমি আলবাইছি। আমি তখন তাকে বললাম, গতকাল পেতনিরা তোমায় কবজায় নিয়ে গেছিল, সেই জন্য তুমি আর কোনো কিছুই বুঝতে পারোনি। রবিউল বলে উঠল, এটা কিভাবে সম্ভব? আমার মাথায় কোনো কিছুই কাজ করতেছে না, আমার কোনো কিছুই বিশ্বাস হচ্ছে না। পরে আমি তাকে বললাম, গাড়ি নিয়ে বাড়ি চলো, আজকে আর আল চাষ করতে হবে না। আমরা বাড়ি চলে আসি। পরের দিন রাতে আমি বাইরে কারো হাসির শব্দ পাই। দরজা খুলে বাইরে আসি, কাউকেই দেখতে পাইনি। রবিউল অন্য রুমে শুয়ে আছে। আমি কাউকেই দেখতে না পেয়ে আবার ঘরে প্রবেশ করলাম। আমি শোয়া মাত্রই কুকুরের গেউ গেউ শব্দ শুনতে পেলাম। আমি ভাবতে লাগলাম, চোর মনে হয় এসেছে, কুকুরটা এরকম করতেছে। কিছুক্ষণ পর আর কোনো শব্দ শুনতে পাচ্ছি না। আমার চোখ লেগে আসলো। আমি আবারও কান্নার শব্দ পেলাম। আমি আবার দরজা খুললাম। বাইরে গিয়ে দেখি একটা লাল শাড়ি পরে চুলগুলো বের করে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? সে কোনো উত্তর দিল না। আমি তার পায়ের দিকে তাকিয়ে দেখি তার পাগুলো দেখা যাচ্ছে না, তার পা মাটির উপরে আছে। পরে আমি বুঝতে পারলাম এত পেতনি আমাকে ভয় দেখাতে এসেছে। আমিও সাহস করে তার চুলগুলোতে দৌড়তে গেলাম। সে একটু সামনে থেকে পিছনে চলে গেল। আমিও আর একটু সামনে গেলাম ওকে ধরার জন্য। আমি সামনে যাই, সেও পিছনে যেতে থাকে। একটা সময় আমি দেখতে পারলাম আমি বাড়ির পিছনে চলে যাচ্ছি। আমি পেতনির পিছনে আর না গিয়ে দৌড় দিয়ে ঘরে আসছি। আমি ঘরের সামনে আসতেই দেখতে পাই আরও একটা পেতনি বউ সেজে আছে। চিকন গলায় রবিউল রবিউল বলে ডাকতেছে। আমি দৌড় দিয়ে ঘরে গেলাম। পরে ঝাড়ু এনে পেতনির শরীরে বাড়ি দেই। পরে পেতনি চিৎকার দিয়ে চলে যায়। রবিউল এতক্ষণে ঘুম থেকে উঠে আমাকে বলে, আপনি বাহিরে কি করেন? এত রাতে চিৎকার দিল কে? আমি তাকে বললাম, কিছু হয়নি, ঘুম আসছিল না তাই বাইরে বের হয়েছি বাতাস খাওয়ার জন্য। আমি রবিউলকে বলতে চাচ্ছি যে এখানেও পেতনিরা এসেছিল, পরে তাকে বলি নাই, সে ভয় পাবে। আমি তাকে বললাম, তুমি কি ঘুমিয়ে পড়ো, আর কোনো শব্দ হলেও ঘুম থেকে উঠবে না। কথা বলার পর সে আমাকে বলল যে কি হয়েছে, আমাকে সত্যিটা বলুন, আপনি কি কোনো কিছু লুকাচ্ছেন? সে অনেক জোরাজোরি করলো। পরে আমি তাকে বললাম, এখানেও পেতনিরা এসেছিল তোমাকে নিয়ে যেতে। রবিউল অবাক হয়ে গেল। আমাকে সে বলতেছে, কি কনে সব, পেতনিরা আমাকে নিতে এসেছে মানে? আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি রবিউলকে বললাম, গতকাল রাতে যে পেতনিগুলো তোমাকে মারার চেষ্টা করেছিল তারা সেদিন সফল হতে পারেনি আমার কারণে, সেজন্য তারা এখানেও এসেছে তোমাকে তারা ভয় দেখাতে, এমনকি তোমাকে পেতনিরা সাথে নিয়ে যেতে পারে। আমি তাকে বুঝালাম,
কোনোভাবেই ঘর থেকে রাতে বের হওয়া যাবে না। তখন রবিউল বলল, আপনি কি এখানেও তাদের দেখতে পেয়েছেন? আমি বললাম, এখানেও 2টা পেতনি এসেছিল। একটা পেতনিকে আমি ঝাড়ু পিটা করেছি, আরেকটা পেতনি আমাকে বাড়ির পিছনে নিতে চাইছিল। পরে আমি আবার ফিরে আসি। আমি রবিউলকে সত্যটা বলে দেই। রাতে আমি আর ঘুমাতে পারি নাই। আমি ঘরে এসে বসে আছি, যদি পেতনিরা আবার আসে তাহলে তাদের উচিত শিক্ষা দেব, এটা আমি মনে মনে ভাবতেছি। আর রবিউলকে বললাম সে যেন গিয়ে শুয়ে পড়ে। রবিউল গিয়ে শুয়ে পড়ল। রাতে পেতনিরা আর আসেনি। আমি সকালে রবিউলকে বললাম হুজুরের কাছে যেতে। রবিউলের সাথে সাথে আমি হুজুরের কাছে গেছিলাম, পর্দার আড়ালে, যেন তারা আমাকে দেখতে না পায়। আমার ইচ্ছে হলো যে হুজুর কি বলে আমি সব শুনবো। হুজুরকে রবিউল সব কিছু বলল। হুজুর বলল, আপনার মায়ের অনেক সাহস আছে, একটা মহিলা হয়েও আপনাকে পেতনিদের হাত থেকে নিজের বুদ্ধি দিয়ে বাঁচিয়েছে। হুজুর রবিউলকে বলল, আমি আপনাকে পানি পড়া দিচ্ছি, এটা নিয়মিত খাবেন আর নামাজ পড়বেন। উনি কয়েকটা সূরা লিখে দিলেন রাতে শোয়ার আগে পরে ঘুমানোর জন্য। রবিউল বাড়িতে আসে। আমি তাকে বললাম, হুজুর যা যা বলেছে ঠিকভাবে সব কিছু পালন করতে, আর না হয় পেতনিগুলো তোকে ভয় দেখাবে। রবিউলের বউকে বাড়িতে আসতে বললাম। পরে বৌমাকে সব কিছু খুলে বলি, রবিউলকে যেন রাতে একা ঘর থেকে বের হতে না দেয়। পরের দিন রাতে আমি ঘুমাইনি। বৌমা এসে বলে, আম্মা আপনি ঘুমাবেন না, রাত 1টা বাজে। আমি বললাম, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি একটু পরে ঘুমাবো। আমার না ঘুমানোর কারণ হলো, আমি ভাবতেছি যে আজকেও পেতনিগুলো আসে কি না, তাদেরকে দেখবো আর কি। পরে সেই রাতে আর পেতনিরা আসেনি। এরপর থেকে আর কোনো দিনই পেতনিরা আর আসেনি, তাদের অত্যাচারও চোখে পড়েনি। আমি সেই দিনটার কথা মনে হলে আমি ভাবি, কি ভাবেই না সেই রাতটায় আমি দৌড় দিছিলাম। আর এখনও ভাবি, যদি পেতনিগুলো আবার আসে তাহলে তাদের চুলগুলো ছিঁড়ে ফেলবো, তাদের উচিত শিক্ষা দেব। মানুষকে ভয় দেখাতে আসা, তারা জানে না যে আল্লাহ মানুষকে কত শক্তি দিয়েছে। মানুষের কাছে তাদের কোনো শক্তি কাজে আসবে না। পেতনি এসে আমাকে ভয় দেখাবে, কিন্তু আমার মনে হচ্ছিল যেন পেতনি আসলে আমার কথা শুনে নিয়েছে। সেই জন্যই তো আর কোনো দিন আসেনি। তারা হয়তো বা ভেবেছে যে সাহসী মহিলা, আমরা যদি আবার যাই তাকে ভয় দেখাতে, উল্টো সে আমাদের জারুপিটা করবে। আমার এরকমটাই মনে হয়। সেজন্য তো তারা আর আসেনি, আমার সাথে দেখাও করেনি।